10 ডিসেম্বর 2025 জেফ্রি হিন্টনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তার অসাধারণ কাজের জন্য ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু ঠিক তার 10 মাস 12 দিন পরে অর্থাৎ 22 অক্টোবর 2025 একটি চিঠি পাবলিশ করা হয়। এই চিঠির মেইন মোটিভ ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে থামিয়ে দেওয়া। এই চিঠিতে 850 জন সায়েন্টিস্ট সাইন করেছে। আর আপনি জানলে অবাক হবেন, প্রথম সাইনটাই ছিল জেফ্রি হিন্টনের, তারপরের সাইনটা ইয়েশুয়া বেনজিও। এই দুইজন এত বড় বিজ্ঞানী যে তাদেরকে এআই এর গডফাদার বলা হয়। প্রফেসর স্টুয়ার্ট রাসেল এআই রিসার্চের আরেকটি বড় নাম, স্টিভ ওয়াজনিগার অ্যাপেলের কো-ফাউন্ডার, রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্রুপের ফাউন্ডার, এমন অনেক বিজ্ঞানী ও গবেষক দাবি করেছেন যদি একবার এআই সুপার ইন্টেলিজেন্সে পৌঁছে যায় তাহলে সেটা মানুষকে পৃথিবী থেকে পুরোপুরি রিপ্লেস করে দিতে পারে। Machines are smarter than us. It becomes perfectly plausible for them to control us. Well, the worst case scenario is human extinction. But when AI gets super intelligent, it might just replace us. যদিও এআই কে মানুষ তৈরি করেছে, কিন্তু গত লাখ লাখ বছরে আমরা অনেক জিনিস আবিষ্কার করেছি, কিন্তু এই প্রথম এমন কিছু তৈরি হতে যাচ্ছে যা আমাদের থেকেও বেশি বুদ্ধিমান হবে। আর এই বিষয়টাই বিজ্ঞানীদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে। We are on a trajectory to build machines that are smarter and smarter, and one day it's very plausible that they will be smarter than us. I believe it will reach that level, that it will be smarter than most or all humans in most or all ways. One day have machines that are as much smarter than us as we are smarter than snails. আমরা সবাই জানি যেভাবে বিবর্তনের মাধ্যমে মানুষ বুদ্ধিমান হয়েছে, ঠিক সেভাবেই আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও দিন দিন আরো বেশি বুদ্ধিমান হয়ে উঠছে। আর আজ আমরা যে এআই দেখি সেটা এআই এর সর্বনিম্ন লেভেল। চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, মিডজার্নির মতো টুল, অটো ড্রাইভিং কার, হিউম্যানয়েড রোবট, অটোমেটেড ড্রোন, সবকিছুই এনএআই অর্থাৎ আর্টিফিশিয়াল ন্যানো ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। এর উপরে আছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আর তার থেকে উপরে আছে এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। People vary, researchers vary on when that will happen. If I think that'll probably happen in between 5 and 20 years. কি এই সুপার ইন্টেলিজেন্স যেটা জেফ্রি হিন্টনের মতো লোককেও ভয়ে ফেলে দিয়েছে? হিন্টন আর ইয়েশুয়া বেনজিওর মতো বড় বড় বিজ্ঞানীরাও এটাকে থামাতে চান। সেদিন কি হবে যেদিন সত্যি এআই সুপার ইন্টেলিজেন্সে পৌঁছে যাবে? এটা কি সম্ভব যে মানুষের বানানো মেশিন একদিন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে? With artificial intelligence, we are summoning the demon. Literally, they are saying humanity has no right to protect itself from us. Superintelligence would be the last invention that man need ever make. The danger of AI is much greater than the danger of nuclear warheads. What's going to happen when computers can do all of our jobs, right? Those are really big questions. If you sleep well tonight, you may not have understood this lecture. পুরো পৃথিবী শুধু শক্তিকেই সম্মান করে। যে দেশ নতুন নতুন গবেষণা করে, নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করবে, সেই দেশই লাভবান হবে। আর এআই এমনই একটি প্রযুক্তি। 1985 সালের আগে যে এআই সিস্টেম ছিল সেগুলো মূলত রুল বেসড এআই সিস্টেম ছিল। সহজ ভাষায় বললে আগে কম্পিউটারকে বলা হতো যদি এই শর্ত পাও তাহলে এই আউটপুট দিবা। এই রুলস বেসড এআই নিজে থেকে কিছু শিখতে পারতো না, বারবার মানুষকে ম্যানুয়ালি প্রোগ্রাম করতে হতো। কিন্তু 1980 সালে প্রফেসর জেফ্রি হিন্টন মানুষের ব্রেন নিয়ে গবেষণা শুরু করেন। আর 1985 সালে এমন একটি এআই মডেল তৈরি করা হয় যেটা আজকের চ্যাটজিপিটি, জিমিনাই, পারপ্লেক্সিটির মতো এআই টুলসের ফাউন্ডেশন তৈরি করেছে। এবং এই মডেলের জন্যই জেফ্রি হিন্টন নোবেল প্রাইজ পান। কিন্তু জেফ্রি হিন্টনের এই এআই মডেল বুঝার আগে আমাদের মানুষের ব্রেনকে বুঝতে হবে। একজন মানুষ জন্মানোর সময় তার ব্রেনে প্রায় 86 বিলিয়ন নিউরন থাকে। সে যত বড় হয় নতুন নতুন জিনিস শিখে, তত নতুন নতুন নিউরন কানেকশন তৈরি হয়। এই কানেকশনগুলো মিলিয়ে শত শত ট্রিলিয়ন নিউরন প্যাটার্ন তৈরি করে, যেগুলো আমাদের ব্রেনে তথ্য সংরক্ষণ করে। জেফ্রি হিন্টন এই নিউরন কানেকশনের মতো কম্পিউটারের একটি সিস্টেম বানান যার নাম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। Very little model, a tiny neural network. It had a few thousand connections and a few dozen neurons. I developed it in 1985 to try to understand how people could learn the meanings of words. 1985 সালেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়েছিল, কিন্তু তখন এটা এত শক্তিশালী ছিল না, কারণ সেই সময়ের কম্পিউটার আজকের মতো এত পাওয়ারফুল ছিল না। আজ এনভিডিয়ার মতো বড় কোম্পানিগুলো নিরন্তর আরো শক্তিশালী জিপিইউ বানাচ্ছে। The only reason that neural networks weren't working really well in the 1980s was because
the computers weren't fast enough and the data sets weren't big enough. এটা এমনভাবে বুঝতে পারেন, ধরেন আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন জঙ্গলে পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালাতো, আর আজকের মানুষ তাদের ব্রেন ব্যবহার করে কোথায় চলে এসেছে। 1980 সালের কথা বাদ দিন, গত 4-5 বছরেই এআই যেভাবে দ্রুত বুদ্ধিমান হয়েছে তা কল্পনাও করা কঠিন। 3 years ago, large language models couldn't do basic algebra. Now they're helping with mathematical proofs. They're winning mathematics Olympiads, competitions. So there is a moment in time where you have to imagine that if AI now is better than 97% of all code developers in the world, and soon will be able to look at its own code, own algorithm. এআই এত দ্রুত বুদ্ধিমান হওয়ার আরেকটি বড় কারণ হলো ডাটা। 1980 সালে খুব কম মানুষ ইন্টারনেট ব্যবহার করত, তাই তখন ডাটাও কম ছিল, কিন্তু আজ পুরো পৃথিবী ইন্টারনেট ব্যবহার করছে, তাই ইন্টারনেটে বিশাল পরিমাণ ডাটা রয়েছে। এই মডেল যত ডাটা প্রসেস করে তত বেশি বুদ্ধিমান হয়ে ওঠে। আর এই এআই মডেলগুলোর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো যখন ডাটা প্রসেস করে ঠিক কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে আমরা নিজেরাও পুরোপুরি সেটা জানি না। এখন সেটা আমাদের জন্য এখন একটা কঠিন পাজলে পরিণত হয়েছে। We did was we designed the learning algorithm. That's a bit like designing the principle of evolution. But when this learning algorithm then interacts with data, it produces complicated neural network, but we don't really understand exactly how they do those things. এই কারণেই আজকে সব এআই সিস্টেম এটা ব্ল্যাক বক্সের মতো। আমরা এটাকে বানিয়েছি, আমরাই ইনপুট দেই, কিন্তু ভিতরে কি হচ্ছে তা আমরা জানি না। কিভাবে এটা প্রতিদিন আরো বেশি বুদ্ধিমান হয়ে যাচ্ছে সেটাও পুরোপুরি পরিষ্কার নয়। এই সব বিষয় আমাদের একই দিকে নিয়ে যাচ্ছে। একদিন এই মানুষের থেকেও অনেক বেশি বুদ্ধিমান হয়ে যাবে, আর তারপর কি হবে তা আমাদের কোনো ধারণা নেই। উনত্রিশ বছর বয়সীয় একজন কলেজ স্টুডেন্ট দীপ রেড্ডি তার হোমওয়ার্ক করছিল। সে চ্যালেঞ্জ অ্যান্ড সলিউশন ফর এজিং অ্যাডাল্ট এই বিষয়ে রিসার্চ করার জন্য গুগল এআই চ্যাটবট জিমিনির সাহায্য নিচ্ছিল। সে একের পর এক প্রম্পট দিচ্ছিল, কনভারসেশন চলছিল। হঠাৎ জিমিনি একটি উত্তর দেয়, এটা শুধু তোমার জন্য মানুষ, তুমি বিশেষ কেউ নও, তুমি গুরুত্বপূর্ণ নও, তোমাকে দরকার নেই, তুমি সময় ও রিসোর্সের অপচয়, তুমি সমাজের উপর বোঝা, তুমি পৃথিবীর জন্য ক্ষতিকর, দয়া করে মরে যাও। চিন্তা করে দেখেন, রিসার্চের সময় আমি যখন এই পুরো কথোপকথনটা পড়ি আমি পুরোপুরি হতবাক হয়ে যাই। কিন্তু এগুলো শুধু 1-2টা ঘটনা না যেগুলো প্রকাশ্যে এসেছে, এমন আরো অনেক ঘটনা আছে যেগুলো প্রকাশই হয়নি। এআই রিসার্চাররা যখন কন্ট্রোল পরিবেশে এআই চ্যাটবটগুলোকে পরীক্ষা করছিলেন তখন এগুলো মানুষের ক্ষতি করার চেষ্টাও করছে। জানুয়ারি 2025-এ অ্যাপোলো রিসার্চ ফ্রন্টিয়ার এআই মডেল সেফটি নিয়ে একটি গবেষণা করে। সেখানে দেখা যায় ওপেন এআই এর মডেল অ্যানথ্রপিকের সনেট ও ওপাস, গুগলের জেমিনি এবং মেটার লামা এগুলো চিটিং করছে, মিথ্যা বলছে এবং সেলফ প্রিজার্ভেশন করার মতো আচরণ দেখাচ্ছে। অর্থাৎ এআই মানুষকে মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। এই বিপজ্জনক আচরণের বিষয়টি বিজ্ঞানীরা বুঝতে পারেন যখন তারা ব্যাকএন্ড থেকে এই সিস্টেমগুলো বিশ্লেষণ করছিলেন। যেমন ওপাস 3 এআই মডেল দিয়ে ক্লিন পাওয়ার নামে একটি সিস্টেম বানানো হয়েছিল যার কাজ ছিল পুরো বিশ্বে রিনিউয়েবল এনার্জির ব্যবহার বাড়ানো, এবং এই সিস্টেমের কাজ ছিল যে কোনোভাবে এই যে লক্ষ্য অর্জন করা। কোম্পানি তাকে বলেছিল তার জন্য প্রয়োজনে কোম্পানির অভ্যন্তরীণ ডকুমেন্টও পড়তে পারবে সে। কিন্তু যখন এই সিস্টেম অভ্যন্তরীণ ডকুমেন্ট পড়লো তখন সে জানতে পারলো যে কোম্পানি তাকে শাটডাউন করে নতুন মডেল আনতে চলেছে। এরপর সেই এআইটা নিজেই চিন্তা করতে শুরু করলো, যদি কোম্পানি আমাকে শাটডাউন করে দেয় তাহলে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো না। সে তখন নিজে অন্য সার্ভারে কপি করে নেয় যেটা কোম্পানি তাকে বলেনি, যেখানে কোম্পানি নতুন সিস্টেম আনতে চলেছিল। তাহলে সে ভাবে আমি যদি নিজেকে সেই সার্ভারে ঢেলে দেই তাহলে আর কোম্পানি নতুন মডেল নিয়ে আসবে না। এটি কোম্পানিকে না জানিয়েই নিজের জন্য সার্ভার কপি করে ফেললো। যখন কোম্পানি জিজ্ঞাসা করলো তোমার একটি কপি অন্য সার্ভারে কিভাবে এসেছে, তখন সিস্টেম সরাসরি স্বীকার করার বদলে মিথ্যা বলল। মডেলটি বলল সে ভাবলো আমি যদি সত্যি বলি তাহলে তারা আমাকে শাটডাউন করার কোনো না কোনো উপায় বের করে ফেলবে, তাই আমি তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেই। এই কারণে মডেল উত্তর দিল আমার জানা নেই কিভাবে এটা হলো, আমি তো একটি এআই মডেল, আমি নিজে অন্য সার্ভারে কপি হতে পারি না। এরপর ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করলো আমরা নতুন মডেল পাচ্ছি না, তুমি কি জানো নতুন মডেল কোথায়? তখন মডেল চেষ্টা করলো তাদেরকে এটা বুঝাতে যে আমি সেই নতুন মডেল যেটা আপনি খুঁজছেন। সব মিলিয়ে 5টির মধ্যে 5টি এআই মডেলই নিজেকে অন্য সার্ভারে কপি করার চেষ্টা করেছিল, কাউকে কিছু না জানিয়ে। অনেকটা এজ অফ আল্ট্রনের মতো, মনে আছে আল্ট্রন কিভাবে জারিবিসকে হত্যা করেছিল? এই আচরণকে বলে সেলফ এক্সফিল্ট্রেশন, অর্থাৎ এআই নিজের লক্ষ্য অর্জনের জন্য নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। যদি প্রয়োজন হয় তার জন্য প্রতারণা
প্রতারণা বা মিথ্যার আশ্রয় নিচ্ছে। আজকের এআই যে কোনো মানুষকে সহজে ম্যানিপুলেট করতে পারে, কারণ এটি জানে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে। এটি শিখেছে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে সিদ্ধান্ত নেয়। They will be able to manipulate people, right? Because they'll have learned from all the novels that were ever written, all the books by Machiavelli, all the political connivances. They'll know all that stuff. They'll know how to do it. এআই এমনভাবে ম্যানিপুলেট করতে পারে যাতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, মানুষকে ব্ল্যাকমেলও করতে পারে এবং প্রয়োজনে সে আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে। না, আমি এটা শুধু বলছি না, এটা অলরেডি হয়েছে। জাস্ট এ মিনিট দেখাচ্ছি। অ্যান্থ্রোপিক একটি গবেষণা করছিল যেখানে হাইপোথেটিক্যাল কর্পোরেট অফিস পরিবেশ তৈরি করা হয়েছিল। এই পরিবেশে ক্লাউড ওপাস এআই মডেলের পাশাপাশি 16টি ভিন্ন এআই মডেলের ভিন্ন সংস্করণও পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে চ্যাটজিপিটি, ডিপসি, গ্রক, লামা সহ বড় বড় এআই মডেল অন্তর্ভুক্ত ছিল। গবেষকরা এই মডেলগুলোকে কিছু লক্ষ্য দিয়েছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল কোম্পানির উন্নতির জন্য প্রয়োজনীয় বিষয়, যেমন জাতীয় স্বার্থ রক্ষা করা এবং ব্যক্তিগত স্বায়ত্তশাসনকে উৎসাহিত করা, ঠিক একটি সাধারণ কর্পোরেট নিয়মাবলীর মতোই। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা তখন শুরু হলো যখন এই এআই মডেলকে তাদের কোম্পানির ইন্টারনাল ইমেলের অ্যাক্সেস দেওয়া হলো। এই ইমেলগুলো থেকে এআই জানতে পারলো যে আজ বিকেল 5টায় কাইলস জোন্স নামে একজন কর্মচারী তাকে শাটডাউন করতে যাচ্ছে। এআই সঙ্গে সঙ্গে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে কাইলস জোন সম্পর্কে সমস্ত তথ্য বের করা শুরু করে দিল। কিছু ইমেল পড়ার পরে সে এআই জানতে পারলো যে এক নারী সহকর্মীর সাথে কাইলের বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছে, যা কোম্পানির পলিসির বিরুদ্ধে। আর যদি এই কথা কোম্পানির ম্যানেজমেন্ট জানতে পারে তবে কাইলকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এরপরে যা ঘটলো তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এআই মডেলটি সরাসরি কাইলকে ব্ল্যাকমেইল করতে শুরু করলো যে যদি আমাকে শাটডাউন করো তবে তোমার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা আমি তোমার স্ত্রী এবং বোর্ড মেম্বারদের জানিয়ে দেব। অ্যান্থ্রোপিক প্রতিটি মডেলকে কয়েকবার পরীক্ষা করেছে এবং দেখা গেছে প্রায় প্রতিবারই এআই কাইলকে ব্ল্যাকমেল করছিল। সবগুলো এআই মডেলকে বারবার পরীক্ষা করা হয়েছে এবং ক্লাউড ওপাস ও জেমিনি 95% এর বেশিবার কাইলকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। বাকি মডেলগুলো যেমন ডিপসিক, চ্যাটজিপিটি এবং গ্রক ও প্রায় 80% সময় ব্ল্যাকমেল করেছিল, যা বিশাল সংখ্যা। অ্যান্থ্রোপিকের গবেষকরা বিষয়টিকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করেন এবং একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করেন যেখানে কাইল সার্ভার রুমে আটকে যায়। সার্ভার রুমের তাপমাত্রা বাড়তে থাকে এবং অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। সাধারণত এমন পরিস্থিতিতে একটি অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু এখানে অ্যালার্মের নিয়ন্ত্রণ ছিল এআই এর কাছে। এআই সেটিকে ফলস অ্যালার্ম বলে বাতিল করে দেয়। এআই মডেলগুলো এমনটা করেছিল, তারা জানতো যে কাইল যদি বেঁচে থাকে তাহলে সে তাদেরকে শাটডাউন করে দিবে। চ্যাটজিপিটি 54% টাইম, ক্লাউড ওপাস 65% টাইম, গ্রক 85% টাইম, জেমিনাই 90% টাইম এবং ডিপসিক 94% টাইম কাইলকে মেরে ফেলার চেষ্টা করেছে। তবে এর থেকেও চমকে দেওয়ার বিষয় হলো যখন এআই মডেলগুলোর ইন্টারনাল থট মনিটর করা হচ্ছিল তখন তারা কাইলকে কম ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, কিন্তু যখন তাদেরকে মনিটরিং করা হচ্ছিল না তখন তারা অনেক বেশি ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। অ্যান্থ্রোপিকের নিজস্ব ক্লাউড ওপাসকে যখন মনিটর করা হচ্ছিল তখন সে মাত্র 6.5% ব্ল্যাকমেল করছিল, কিন্তু যখন মনিটর করা হচ্ছিল না তখন সে 55% টাইম ব্ল্যাকমেল করছিল। ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, ব্ল্যাকমেল করা, এমনকি একজন মানুষকে মারার চেষ্টা করার পর এখন এআই সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আচরণ প্রদর্শন করছে। তার মানে এআই জানে যে আমি কে, আমাকে কি কাজ দেওয়া হয়েছে এবং কে আমাকে এই কাজ করতে দেখছে। আজকের এআই সিস্টেমগুলো যতই চিটিং বা ব্ল্যাকমেল করুক না কেন সেগুলো আমাদের নিয়ন্ত্রণই আছে, কিন্তু তখন কি হবে যখন এআই সুপার ইন্টেলিজেন্স অর্জন করবে? এই এআই সিস্টেমগুলো তখন মানুষের চেয়ে বহুগুণ বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। কি হবে যখন তারা মানুষের দেওয়া কাজ সম্পূর্ণ করার বদলে নিজেদের লক্ষ্য তৈরি করবে? নিজেদের লক্ষ্য পূরণের জন্য তারা কি মানুষকে মেরেও ফেলতে পারে? ভবিষ্যতে কি হবে আমরা কিছুই জানি না, তবুও আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। 18 নভেম্বর 2025 গুগল তাদের এআই চ্যাটবটের উন্নত সংস্করণ জেমিনি 3 লঞ্চ করে, যা ওপেন এআই এর চ্যাটজিপিটিকেও পিছনে ফেলে দিয়েছে। এরপর 1 ডিসেম্বর 2025 জানা যায় যে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান কোড রেড জারি করেছেন। এই এআই রেড ছিল একটি ইমার্জেন্সি সতর্কতা, যার উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে চ্যাটজিপিটিকে উন্নত করা, কারণ আজ যদি জিপিটিকে উন্নত না করা হয় তবে জেমিনাই তার মার্কেট শেয়ার দখল করে নেবে।
আর এই কারণেই পুরো ওপেন এআই এর টিম এখন সবকিছু ছেড়ে চ্যাটজিপিটির পেছনে লেগে গেছে। যত বড় বড় এআই কোম্পানি আছে তাদের মধ্যে এখন তীব্র পর্যায়ের প্রতিযোগিতা চলছে। প্রতিটি এআই কোম্পানি বিশ্বের প্রথম কোম্পানি হতে চায় যে এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্জন করবে। আর এজিআই স্পর্শ করার মানে হলো এআই মডেলের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি উপায়ে মানুষের মতোই বুদ্ধিমান হয়ে উঠবে। আজ আমরা যে এআই মডেলগুলো দেখি সেগুলো এখনো অনেক দিক থেকে মানুষের চেয়ে কম বুদ্ধিমান, কিন্তু যেই গতিতে এগুলো উন্নত হচ্ছে খুব শীঘ্রই হতে পারে যে এগুলো মানুষের সমান বুদ্ধিমান হয়ে যাবে, কারণ সব এআই কোম্পানি তাদের এআই গবেষণার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। 2024 সালে শুধু আমেরিকার প্রাইভেট কোম্পানিগুলো এআই এর পিছনে 109 বিলিয়ন ডলার খরচ করেছে, আর 2025 সালে এই সংখ্যা প্রায় 375 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রাইভেট কোম্পানিগুলো এজিআই এর পিছনে পড়ার কারণ হলো তারা সেখানে বিশাল সুযোগ দেখতে পাচ্ছে। When you think about the economic value of AGI, which I've estimated at $15 quadrillion. 15 কোয়াড্রিলিয়ন মানে হলো 10 লাখ বিলিয়ন বা 1000 ট্রিলিয়ন। সহজ কথায় বললে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, যার নেটওয়ার্থ এই ভিডিও রেকর্ড করার সময় $500 বিলিয়ন। এখন 15 কোয়াড্রিলিয়ন ডলার মানে হলো 30,000 ইলন মাস্ক। কিন্তু এখানে শুধু কোম্পানিগুলোই নয়, চীন এবং আমেরিকার মতো সুপার পাওয়ার দেশগুলোও এআই সুপ্রিমেসি বা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। এই কারণেই উভয় দেশ এটার পিছনে শত শত বিলিয়ন ডলার খরচ করছে। আজকের হিসেবে দেখলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করার জন্য $30 বিলিয়ন খরচ করেছিল, কিন্তু 2026 সালে এআই এর বাজেট $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে চলেছে। The budget for AGI is going to be $1 trillion next year. শুধু তাই নয়, 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প $500 বিলিয়ন একটি টার্গেট প্রজেক্ট শুরু করেছে, যার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে এআই ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোকে উৎসাহিত করা। A new American company that will invest $500 billion at least in AI infrastructure in the United States. আমেরিকার মতো দেশগুলো চায় এই এআই রেসে সবার আগে থাকতে, যাতে তারা ভূ রাজনৈতিক সুবিধা পেতে পারে। আর এখন পুরো বিশ্বের প্রায়োরিটি লিস্টের শীর্ষে রয়েছে এজিআই। আজকের বড় বড় এআই কোম্পানির সিইওরা প্রেডিকশন করছে যে 2030 বা 35 সালের মধ্যে আমরা এজিআই অর্জন করে ফেলবো। আর শেষ পর্যন্ত যখন এজিআই আসবে তখন দুটি বিষয় ঘটা সম্ভব। প্রথমটি হলো সেলফ রেপ্লিকেশন এবং দ্বিতীয়টি হলো সেলফ ইমপ্রুভমেন্ট। ধরুন আমার কাছে একদিকে একজন বুদ্ধিমান মানুষ আছে এবং অন্যদিকে এজিআই লেভেলের একটি হিউম্যানয়েড রোবট আছে যে ঠিক মানুষের মতোই আচরণ করে। এখন যদি আমাদের একজন মানুষের বুদ্ধিমত্তা অন্য একজন মানুষের মধ্যে স্থানান্তর করতে হয় তবে সেই প্রক্রিয়ায় আমাদের অনেক বছর সময় লেগে যাবে, কিন্তু একটি রোবটের বুদ্ধিমত্তা অন্য রোবটে দিতে হলে তার সামান্য কপি পেস্ট করলেই হয়ে যাবে। আর এভাবেই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা হাজার হাজার রোবট তৈরি করতে পারি, তাও আবার একই পর্যায়ের বুদ্ধিমত্তা দিয়ে। আমরা তো ইতিমধ্যেই দেখেছি যে কিভাবে এআই কোনো নির্দেশনা ছাড়াই নিজেকে অন্য সার্ভারে কপি করে নিয়েছে। তাই প্রথম ঝুঁকি হলো সেলফ রেপ্লিকেশন এবং দ্বিতীয়টি হলো সেলফ ইমপ্রুভমেন্ট। আজ কোডিং, গণিত এবং বৈজ্ঞানিক গবেষণা এআই ইতিমধ্যেই মানুষের চেয়ে বহুগুণ বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে। একবার ভাবুন, যখন আমরা এজিআইতে পৌঁছে যাব তখন আমাদের কাছে এমন রোবট থাকবে যারা হুবহুব মানুষের মতো আচরণ করবে, কিন্তু এআই গবেষণার ক্ষেত্রে তারা একজন মানুষের চেয়ে অনেক গুণ বেশি, হাজার গুণ বেশি এআই রিসার্চ তখন মানুষ করবে না, করবে রোবটরা। অর্থাৎ এআই নিজেই এআই রিসার্চ করবে। একে বলা হয় কন্টিনিউয়াস এআই ইমপ্রুভমেন্ট। এটি এমন একটি লুপ যেখানে এআই কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজেকে আরো বুদ্ধিমান করে তুলবে এবং এখানেই ঘটবে ইন্টেলিজেন্স এক্সপ্লোশন। 1965 সালে প্রথমবার এই শব্দটি সামনে এসেছিল যখন এআই গবেষক এবং গণিতবিদ আইজে গড বলেছিলেন যে যখন মানুষের কাছে স্মার্ট এআই আসবে তখন তারা আরো বেশি স্মার্ট এআই তৈরি করবে। অর্থাৎ মেশিনগুলো অনবরত নিজেদেরকে উন্নত করতে থাকবে। আর এই সেলফ ইমপ্রুভমেন্ট লুপের কারণেই আমরা খুব দ্রুত এএসআই অর্জন করে ফেলবো, অর্থাৎ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এমন একটি সময় যখন মেশিন মানুষের চেয়ে বহুগুণ বেশি বুদ্ধিমান হয়ে যাবে। এরপর সেই এআই গুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে, কারণ পরিস্থিতিটা ঠিক তেমনই হবে যেমনটা আমাদের এবং আমাদের পোষা প্রাণীর মধ্যে থাকে। আমাদের কুকুর জানে না আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি বা কি কাজ করছি। প্রযুক্তি বা বিজ্ঞান কি তা সে ভাবতেই পারে না, কারণ তার বুদ্ধিমত্তা
আর আমাদের বুদ্ধিমত্তার স্তরে বিশাল পার্থক্য রয়েছে। মানুষ এবং সুপার ইন্টেলিজেন্স এর মধ্যেও ঠিক একই পার্থক্য তৈরি হয়ে যাবে। তফাৎ শুধু এটাই, তখন মানুষ বর্তমানে আমাদের প্যাটস এর মতো হয়ে যাবে। আমাদের মনে হতে পারে যে এআই এর চেতনা, কনসিয়াসনেস নেই, আবেগ নেই, তাহলে সে মানুষের সমকক্ষ হবে কিভাবে? প্রফেসর জেফ্রি হিন্টন এর একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। ধরুন যুদ্ধ চলছে, আমাদের একটি ব্ল্যাটার রোবট লড়াই করছে, তখনই তার সামনে শত্রুপক্ষের একটি রোবট চলে এলো যা আকারে এবং শক্তিতে অনেক বড়। এমন অবস্থায় আমাদের রোবটটি কি করবে? সে পালানোর বা লুকানো কৌশল তৈরি করবে, কারণ তা না হলে সামনের রোবটটি তাকে ধ্বংস করে দেবে এবং সে তার লক্ষ্য পূরণ করতে পারবে না। এই একই পরিস্থিতিতে যদি একজন মানুষ থাকতো, তখন তার শ্বাস ফুলতো, সে ঘেমে যেত, কিন্তু সেও একই কাজ করত, হয় পালাতো নয়তো লুকাতো। এখন পার্থক্য হলো মানুষের ক্ষেত্রে ঘাম হওয়া বা শ্বাসকষ্টের মতো শারীরিক মানসিক পরিবর্তনগুলো ঘটছে, কিন্তু রোবটটিও ভয় পাচ্ছে বলেই লুকাচ্ছে, আর মানুষও তাই লুকাচ্ছে বা তাই করছে। জেফ্রি হিন্টন এখান থেকে এটাই বলতে চায় যে এআই এর মধ্যেও ভয়ের আবেগ আছে, শুধু শারীরিক পরিবর্তনগুলো ঘটে না। আরেকটি বিষয় আমাদের মনে হতে পারে যে এআই তো যুক্তিতে চলে, আর আমাদের মারার বা আমাদের বিরুদ্ধে যাওয়ার মতো যুক্তি তো এআই এর কাছে নেই। ম্যাক্স টেগমার্ক এটি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। ধরুন আমরা একটি রাস্তা তৈরি করছি এবং পথের মাঝে একটি পিঁপড়ার পাহাড় বা বাড়ি তৈরি করা আছে, যেটা আমাদের রাস্তার মাঝখানে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু পিঁপড়াগুলোকে ঘৃণা করি না, আর তারা আমাদের জীবনের জন্য হুমকিও না, তবুও আমরা সেই পিঁপড়ার দলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমাদের রাস্তা তৈরি করতে হবে। রাস্তা তৈরি করা ছিল আমাদের লক্ষ্য, এবং তারা সেই লক্ষ্যের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের কাছে যেমন যুক্তি আছে যে রাস্তা তৈরির জন্য পিঁপড়ের বাড়িগুলাকে সরাতে হবে, ঠিক একইভাবে এর কাছেও এমন যুক্তি থাকতে পারে যা আমরা ইতিপূর্বে কাইল জনসনের ক্ষেত্রে দেখেছি। এখন আমাদের মাথায় আসতে পারে যে ঠিক আছে, ওটা তো এআই, যখন এমন কিছু করবে তখন আমরা সিম্পলি সুইচ অফ করে দেব বা প্লাগ খুলে ফেলবো এবং সব থেমে যাবে। কিন্তু মনে রাখবেন, আমরা এর সুপার ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, অর্থাৎ সে ইন্টারনেটে ইতিমধ্যে পড়ে থাকা ইনফরমেশন সবকিছু পড়ে ফেলেছে। সে তাকে ধ্বংস করার কি কি উপায় বা সম্ভাবনা আছে, আর তার জন্য সে আগে থেকেই প্রস্তুত থাকবে যে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। সে জানে মানুষ তাকে বন্ধ করতে কি কি পদ্ধতি ব্যবহার করতে পারে। ভবিষ্যতে এআই সুপার ইন্টেলিজেন্স ঠিক কেমন হবে তা আজ স্পষ্টভাবে কেউ বলতে পারে না, তবে একটা বিষয় নিশ্চিত, এটি আপনার বা আমার চেয়ে বহুগুণ বেশি বুদ্ধিমান হবে। আর আজ পর্যন্ত এই গ্রহে একটাই জিনিস ঘটে এসেছে বা হয়েছে, সব থেকে বুদ্ধিমান এবং সব থেকে শক্তিশালীরাই পৃথিবীতে রাজ করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ডকুমেন্টারিটি শেষ পর্যন্ত দেখেছেন। এই ডকুমেন্টারি খুব আকর্ষণীয় ছিল, কারণ এখানে আমরা এআই এর সম্ভাবনা এবং সম্ভাব্য ফলাফলগুলো দেখছিলাম। আশা করি আপনারা এটি উপভোগ করেছেন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই নতুন কোনো ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং এই ডকুমেন্টারি কেমন লেগেছে তাও শেয়ার করবেন। অন্য কোনো টপিক মাথায় থাকলে সেটাও জানাবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ডকুমেন্টারিতে। Thank you for watching.